মার্চ ফর ইউনিটিতে বিপ্লবীদের মিলন মেলা 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয়, তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। যদি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি, আমাদের রক্তের কথাগুলো লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই, গণঅভ্যুত্থানের বাঘের বাচ্চা এবং বাঘিনীরা সেই প্রক্লেমেশন মেনে নিবে না। জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, গুম করেছে, সেগুলোর বিচার করতে হবে। যারা এই ফ্যাসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে, তাদের বিপক্ষে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ফারজানা আলিনা। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। রঙিন আলোর ঝলকানিতে খ্রিস্টীয় বর্ষবরণ, দেশে দেশে বর্ণিল আয়োজন। সূর্যাস্তের মধ্য দিয়ে ঘটনাবহুল 2024কে বিদায়। ঢাকায় আতশবাজি, পটকায় নিষেধাজ্ঞা। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ। সাবেক সচিব মোশাররফ সহ 7 জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। ডায়মন্ড ওয়ার্ল্ড মালিক দিলীপের অনিয়মের তদন্ত শুরু। এবং বেশি দামে ইন্টারনেট বিক্রি করে ফুলে ফেপে উঠেছে মোবাইল অপারেটররা। বাড়ছে না সরকারের আয়, বললেন বিটিআরসি চেয়ারম্যান। ব্যবসা বান্ধব নিতে চায় কোম্পানিগুলো। মার্চ ফর ইউনিটিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবীদের মিলন মেলা। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সময়সীমা বেঁধে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। তাদের দাবি, আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, যেখানে নতুন সংবিধান পাশ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্র জনতা। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। জ্বালাময়ী স্লোগানে মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। প্রোক্লেমেশন ফর জুলাই রেভলিউশন প্রকাশের কর্মসূচি এদিন বাতিল হলেও মার্চ ফর ইউনিটিতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অবধারিত হয়ে গেল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কুড়িগ্রাম, রংপুর, সিলেট, রাজশাহী, কুষ্টিয়া সহ দেশের আনাচে কানাচে থেকে ছাত্র জনতা জড়ো হয় সম্মেলন স্থলে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সকাল থেকেই মানুষ অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারে। মঙ্গলবার বিকাল 4টায় অনুষ্ঠান শুরু হওয়ার পর বক্তব্য দেন শহীদ পরিবার, আহত বিপ্লবী, প্রবাসী আন্দোলনকারী ও সমন্বয়করা। যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমি একটি দাবি জানাবো বিপ্লবী যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। পর্যায়ক্রমে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। 15 জানুয়ারির মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশের সময় বেঁধে দেন তারা। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, যেখানে নতুন সংবিধান পাশ করার দাবি তোলেন তারা। জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। যার হাত চলে গেছে, পা চলে গেছে, যার চোখ চলে গেছে, তার সেফটি সরকারকে দিতে হবে। তার চাকরি, তার জীবনের নিরাপত্তা সরকারকে দিতে হবে। আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায়, তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন? ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিতের দাবি তুলে ধরেন নেতারা। বাংলাদেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দিবে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ।
আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসিবারিক প্রতিবাদী যতগুলো রাজনৈতিক শক্তি আছে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। রশি লাগলে রশি নে, কোনে হাসিনার ফাঁসি দে। 2025 সালের মধ্যে শেখ হাসিনার বিচার দেখতে চায় ছাত্র জনতার প্রতিনিধিরা। আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন তারা মেনে নেবে না বলেও জানানো হয় মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। বিপ্লবের বছর 24-এর শেষ দিনে বিপ্লবীদের স্লোগানে প্রকম্পিত হলো ঢাকার রাজপথ। মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার স্পষ্ট বার্তা, বিচারের আগে স্বৈরাচারের দোসরদের স্থান হবে না রাষ্ট্র কাঠামোতে। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে স্বীকৃতি দিতে হবে বিপ্লবীদের। রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র স্বার্থ ভুলে দেশকে এগিয়ে নিতে হবে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দিলেন ছাত্র জনতা। শেখ হাসিনা সরকারের পতনে এক দফার হুঙ্কার এসেছিল এই শহীদ মিনার থেকেই। বিপ্লবের বছর 24-এর শেষ দিনে সেই পাদদেশেই বিপ্লবীদের গর্জন, মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত শহীদ মিনার প্রাঙ্গণ। জুলাই অভ্যুত্থানে স্বৈরশাসকের চোখে চোখ রেখে কথা বলা, অকুতভয়ে সেনানীদের হাত ধরে এসেছে নতুন বাংলাদেশ। লাল সবুজের পতাকা আর কাঙ্ক্ষিত বাংলাদেশের প্লাকার্ড নিয়ে সকাল থেকে শহীদ মিনারে এসে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। শুধু ক্ষমতার পালাবদল নয়, পুরো কাঠামোর আমূল পরিবর্তন নিয়ে সত্যিকারের নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় তাদের। এই সমাবেশের মাধ্যমে ঐক্যবদ্ধ আরো দৃঢ় হবে, বাংলার 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হবে। এক দল আসলে আরেক দলের উপরে অ্যাটাক, এই অ্যাটাকহীন মানে অ্যাটাক যেন না হয় এবং দুর্নীতিমুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটা বাংলাদেশ চাই। আন্দোলনে যোগ হয়েছি নতুন বাংলাদেশ দেখার জন্য, যে না সবাই একসাথে ভালো থাকুক, এটাই প্রত্যাশা। শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে তারুণ্যের মিছিলে অংশগ্রহণ করেন আহত এবং আন্দোলনে নিহতদের পরিবার। দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারীদের বিচারের দাবি উচ্চারিত হয় তাদের কণ্ঠে। প্রত্যেকটা অফিস আদালত থেকে স্বৈরাচারে আমলা মুক্ত দেশ চাই, এমন বাংলাদেশ চাই যে হাসিনার মতো স্বৈরাচার না আসে। যারা আমাদেরকে আহত করেছে, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, তাদের আমরা বাংলার মাটিতে বিচার চাই। 24-এর গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে ঘোষণাপত্র না আসায় বিক্ষুব্ধ অনেকেই। সব অংশীজনদের ঐক্যে কাঙ্ক্ষিত ঘোষণাপত্র বাস্তবায়ন হবে প্রত্যাশা তাদের। 71-এ আমরা স্বাধীন হয়েছি এবং 24-এ আমাদের অস্তিত্ব রক্ষা হয়েছে, অতএব এটা সাংবিধানিক আমাদের স্বীকৃতি আদায় লক্ষ্যে আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আমার বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম হোক। দেশ গড়ার জন্য যারা এখন আছে তাদের ভিত্তি স্থাপনটা যদি যুব সমাজে করা হয় তাহলে মনে করি ইনশাআল্লাহ আমাদের দেশ খুব তাড়াতাড়ি উন্নতি শিখরে পৌঁছে যাবে। শুধু শিক্ষার্থী নয়, জুলাই আগস্টে রাজপথে থাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ অবস্থানে লোকে লোকারণ্য হয়ে ওঠে আশপাশের এলাকাও। সবার চাওয়া ঐক্যবদ্ধ বাংলাদেশ। 3 আগস্ট এই শহীদ মিনার থেকে ঘোষিত হয়েছিল এক দফা অস্তিত্ব রক্ষার গণ অভ্যুত্থানের বছর। 24-এর শেষ দিনে বিপ্লবীদের শপথ, বৈষম্য এবং স্বৈরতন্ত্রের কবর রচনার এবং তা বাস্তবায়নে অতন্ত্রী প্রহরীর ভূমিকায় থাকবেন এই তরুণ যুবারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সচিবালয়ের অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিটি। বৈদ্যুতিক তারের লুজ কানেকশনের কারণেই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে তদন্তকারী দল। প্রতিনিধি দল জানায় ডগ স্কোয়াড সহ বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেও বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। এর আগে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার কাছে তদন্তের প্রাথমিক প্রতিবেদন জমা দেয়। বুধবার গভীর রাত, সচিবালয়ের 7 নম্বর ভবনে একদিকে জ্বলছে আগুন, অন্যদিকে অবস্থান একটি নিরীহ কুকুরের। কিছুক্ষণ পর ধোঁয়ার কুণ্ডলী গ্রাস করে সিসিটিভি ক্যামেরাকে। আগুন নিভলে জানা যায় পোড়া দেহাবশেষ পাওয়া গেছে কুকুরটির। সামাজিক মাধ্যমে এ নিয়ে হয় আলোচনা সমালোচনা। কুকুরের মৃত্যুতে ঘনীভূত হয় সন্দেহের কালো মেঘ। পরিকল্পিত ঘটনা নাকি দুর্ঘটনা, এ নিয়ে সৃষ্টি হয় নানা জল্পনা কল্পনা। তবে এই ঘটনার প্রাথমিক তদন্ত বলছে এটি কোনো পরিকল্পিত ঘটনা নয়, বৈদ্যুতিক তারের দুর্বল সংযোগের কারণে হয়েছে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তদন্ত কমিটি। সংগ্রহকৃত আলামত পরীক্ষার জন্য সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় পাঠানো হবে জানিয়ে তদন্তকারীরা জানান, এখন পর্যন্ত পাওয়া যায়নি বিস্ফোরকের কোনো আলামত। এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে, যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে জিনিসটা দুই জায়গায়।
আপাত দৃষ্টিতে দুই দিকে মনে হয়েছে। বাস্তবে সোর্স একটাই, কিন্তু বাতাসের গতি, বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে। সচিবালয়ে ফায়ার সেফটি নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতা ছিল জানিয়ে তদন্ত কমিটি বলছে, বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করা হলেও সচিবালয় সহ সরকারি অফিসগুলোতে এটি উপেক্ষিত। ভবিষ্যতে এই স্থাপনায় এমন ঘটনা যাতে না ঘটে তা নিয়ে দ্রুত প্রধান উপদেষ্টাকে তদন্ত কমিটির পক্ষ থেকে একটি সুপারিশপত্র দেয়া হবে। আর এই ভবনটিতে অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং অটো স্প্রিংলারের ঘাটতি ছিল না, এবং ফ্লোরে যে হোস পাইপ সিস্টেম ছিল সেগুলি কোনো কাজ করেছে, আবার অনেকগুলি নজেল বেরিয়ে ছিল। কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমাদের কিন্তু। আর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকেও যে নমুনাটা আমরা পেয়েছি, এই নমুনা তো আসলে কোনো ধরনের এক্সপ্লোসিভ কন্টেন্ট বা এই জাতীয় কোনো কিছু ছিল না। এর আগে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি। এরপর প্রায় 1 ঘন্টার বৈঠকে তদন্ত কমিটির কাছ থেকে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সরকার প্রধান। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। আতশবাজির ছলকানি ও বর্ণিল আয়োজনে খ্রিস্টীয় নতুন বছর 2025কে বরণ করে নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। নিউজিল্যান্ডের অকল্যান্ডে বর্ষবরণের আয়োজনে ভিড় করেন বহু মানুষ। মনোমুগ্ধকর রঙিন আলোয় মেতে উঠতে অস্ট্রেলিয়ার সিডনি হারবারে 10 লাখেরও বেশি মানুষের জমায়েত হয় বলে ধারণা করা হচ্ছে। হংকং, তাইওয়ান, থাইল্যান্ডেও নানা আয়োজন করা হয়। জমকালো আতশবাজি, বর্ণিল আলোকছটায় রঙিন আকাশ, চোখ ধাঁধানো আয়োজনে স্বাগত জানানো হলো খ্রিস্টীয় নতুন বছর 2025 সালকে। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই আতশবাজির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে অস্ট্রেলিয়ার সিডনির আকাশ। সোনালি রঙের স্রোত থেকে চোখ সরানো দেয়। মধ্যরাতে আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয় বিখ্যাত হারবার সেতু। বিখ্যাত অপেরা হাউজেও আলোর ঝলকানি দেখা যায়। এর আগে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ড। স্থানীয় সময় রাত 12টা বাজতেই নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের বিখ্যাত স্কাই টাওয়ারের আতশবাজির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে আকাশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বাদেও নানা আয়োজনে নতুন বছরকে বরণ করছে বিভিন্ন দেশ। হংকংয়ের বিখ্যাত ভিক্টোরিয়া হারবারে জমকালো আতশবাজির প্রদর্শনী করা হয়। নতুন বছর বরণ উপলক্ষে তাইওয়ানেও ছিল মনোমুগ্ধকর আয়োজন। শেষ সময়ের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। প্রতি বছরের মতো এবারও টাইমস স্কোয়ার সেজে উঠেছে ভিন্ন সাজে। রাহানুল রানা, সময় সংবাদ। নতুন বছরকে বরণে রাজধানী সহ সারা দেশে চলছে বর্ণিল আয়োজন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মেহেদি হাসান এবং কক্সবাজারের কলাতলি পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি মেহেদির কাছে। ঘন্টা পেরিয়ে এখন শুধু মিনিটের অপেক্ষা, আর মাত্র কয়েক মিনিট পরেই 24 পেরিয়ে 25-এ পা রাখবে বাংলাদেশ। আর সেই দিনটিকে উদযাপন করতে কিন্তু শত শত মানুষ এই মুহূর্তে রাজধানী টিএসসিতে জড়ো হয়েছেন। আমরা যদিও জানি যে এই দিনটিকে উপলক্ষে আতশবাজি ফোটানো সহ বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, যদিও সেই বিধিনিষেধ মেনেই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এই মুহূর্তে টিএসসিতে জড়ো হয়েছেন। তাদের আমরা সকলের সাথে কথা বলেছি, তাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা এই নতুন দিনকে বরণ করতে চান। বিশেষ করে গত বছর অর্থাৎ 2024 সালের যত ভুল ত্রুটি রয়েছে, 2024 সালের 24 সালের সব কিছু ভুলে নতুন করে 2025-এর যাত্রা শুরু করতে চান। একটু জানিয়ে রাখি যে এই 2025 সাল অর্থাৎ এই দিনটি উপলক্ষে আর পুরো রাজধানী জুড়েই কিন্তু আমরা দেখেছি আসলে বিশাল যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেটি কিন্তু রাখা হয়েছে। আমরা এই টিএসসিতে আসার পথেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও কিন্তু এখানে জড়ো হওয়া নিষেধ, অর্থাৎ এইখানেই কিন্তু বাইরের লোকজন প্রবেশ করা নিষেধ। আমরা আসার পথে আমরা সেই চেকপোস্ট অতিক্রম করেই কিন্তু এখানে এসেছি এবং সেখানে আসার পর দেখছি শত শত মানুষ আসলে তাদের হাতে রঙিন বেলুন, কারো হাতে রঙিন বেলুন এবং প্রত্যেকের মুখেই কিন্তু হাসির ঝাপটা, এবং সকলে যেটি বলছেন যে নতুন বছর শুভ হোক, নতুন বছর ভালো হোক, এমনটাই কাটুক। তো এই ছিল রাজধানী থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এই মুহূর্তে আমরা যাব কক্সবাজার, সেখানে রয়েছেন সুজাউদ্দিন রুবেল, সেখানকার খবরাখবর জানাবেন।
তারা কামানের হোটেলগুলোতে 31st নাইট উপলক্ষে চলছে নানা আয়োজন। এরই মধ্যে আমরা লক্ষ্য করছি বিভিন্ন তারা কামানের যে হোটেলগুলো রয়েছে সবগুলো এখন পর্যটকের ঠাসা এবং তারা বেশ আনন্দ করছে। যদি বলতে হয় এখানে যে তারা কামানের যারা শিল্পীরা রয়েছেন, বিশেষ করে কর্নিয়া থেকে শুরু করে পড়শি এবং ইমরান সহ তারা বেশ এইখানে যারা পর্যটকরা ভ্রমণে এসেছেন, যারা 31st নাইট উদযাপন করছেন তাদেরকে বেশ আনন্দ দিয়ে যাচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে ইমরান এখন গান পরিবেশন করছেন এবং সেখানে প্রচুর যারা দর্শনার্থী কিংবা যারা শুনছেন তারা বেশ আনন্দের মধ্য দিয়ে কিন্তু উপভোগ করছে। এই যে সন্ধ্যা থেকে শুরু হয়েছে এই আয়োজন, সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং মানুষ যতই রাত গভীর হচ্ছে ততই কিন্তু আনন্দ উৎসব কিংবা আনন্দের যে মাত্রা সেটি বেড়ে চলেছে। এখন পর্যন্ত আসলে 31st নাইটের আয়োজন যদি বলতে হয়, যেহেতু প্রশাসনের নানা বিদেশি নিষেধ রয়েছে যার কারণে সৈকতের উন্মুক্ত স্থানে কোনো ধরনের আয়োজন চলছে না। তার প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি নিয়ে তারা কামানের হোটেলগুলোতে নানা আয়োজন চলছে এবং যারা পর্যটকরা এসেছেন তারাও বেশ আনন্দের সঙ্গে তারা যে নাচ গান যেগুলো চলছে সবগুলোই উপভোগ করছে। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু যারা কক্সবাজারের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সবগুলো পয়েন্টে র্যাব পুলিশ এবং টুরিস্ট পুলিশ রয়েছে, সার্বক্ষণিক তারা নজরদারি বাড়িয়েছে এবং গাড়ি থেকে শুরু করে মোটরসাইকেল থেকে শুরু করে সবগুলো তারা তল্লাশি করছেন এবং তল্লাশির করেই তারা কিন্তু মানুষজনকে যেতে যাওয়ার জন্য যে অনুমতি সে অনুমতির কার্যক্রমগুলো করছে আমরা লক্ষ্য করছি। প্রশাসন বলছে যেহেতু 31st নাইট সেক্ষেত্রে বিপুল সংখ্যক পর্যটক এসেছে, পর্যটকদের যাতে কোনো ধরনের হয়রানি না হয় সে ধরনের সব ধরনের তারা কার্যক্রম পরিচালনা করছে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। নতুন বছরকে বরণের আয়োজন সম্পর্কে জানতে সরাসরি যুক্ত ছিলাম টিএসসিতে মেহেদি হাসান এবং কক্সবাজারে সুজাউদ্দিন রুবেলের সাথে। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ ফের তদন্ত করছে দুদক। সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ 7 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদের সিদ্দিকীর দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে সংস্থাটি। ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালের অনিয়মের অনুসন্ধানও শুরুর কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। 10 বছর আগে নিষ্পত্তি হওয়া পদ্মা সেতু দুর্নীতি মামলার পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ মোট 7 জনের বিরুদ্ধে আবারও অনুসন্ধান করবে দুদক। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কার্যাদেশ পাইয়ে দেয়া ও ঘুষ লেনদেনের অভিযোগে 2012 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানী থানায় মামলা করে দুদক। 2 বছর পর তথ্য প্রমাণ না পাওয়ায় মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল। এবার নতুন তদন্তে অনিয়মের তথ্য প্রমাণ পাওয়ায় মামলার পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মঙ্গলবার সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে একথা জানান কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতা এসএনসি লাভালিন ইন্টারন্যাশনালকে কার্যাদেশ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার অভিপ্রায়ে অপরাধমূলক ষড়যন্ত্র করায় বনানী থানায় মামলা নম্বর 19 তারিখ 17/12/2012 খ্রিস্টাব্দ রুজু করা হয়। নতুন তথ্যাদি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে আলোচ্য মামলাটি বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে এবং পর্যালোচনা শেষে উক্ত মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিন্ডিকেটের মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া 6000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়া রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধান করবে সংস্থাটি। জনাব নসরুল হামিদ বিপু সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং অন্যান্যের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব AHM খায়রুজ্জামান লিটন 6000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে
অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সচিব মহিবুল হক, মফিদুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধেও দুদকের অনুসন্ধান শুরু হবে বলে জানান এই মহাপরিচালক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। আওয়ামী লীগ আমলে সব হত্যার বিচার হতেই হবে, ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে এই কথা বলেছেন জামায়াত ইসলামীর আমির। আর দেশ গঠনে ছাত্র সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি। সম্মেলনে সংগঠনটির নতুন সভাপতি হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়। বছরের শেষ দিনে কেন্দ্রীয় সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এই জমায়েত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম। বলেন, কিছু কুচক্রী মহল এখনও চাঁদাবাজিতে লিপ্ত, দেশ গঠনে ছাত্র সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ঘাপটি মেরে বসে থাকা মির্জাফরদের ভূমিকা পালন করছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুন। ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন দেশি বিদেশি ছাত্র সংগঠনের প্রতিনিধি সহ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ে যদি কমিউনিজমের চর্চা হতে পারে, সেকুলারিজমের চর্চা হতে পারে, তবে কেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চর্চা হতে পারবে না? সম্মেলনে যোগ দিয়ে ২৪ অভ্যুত্থানে ছাত্র শিবিরের ভূমিকার প্রশংসা করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কেউ কোনোদিন সত্যকে চাপিয়ে রাখতে পারে না, সত্য প্রকাশিত হওয়ার সময় শুধু অপেক্ষা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা লগি বৈঠা নিয়ে নেতাকর্মীদের উপর হামলার নির্দেশ দিয়েছিল। আওয়ামী লীগ আমলের সব হত্যার বিচার হবেই। 2006 সালের 28 অক্টোবর এই জাতি কখনো ভুলবে না। প্রকাশ্য দিবালুকে রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। যুবক এবং ছাত্ররা সবসময় তাকে অন্যায়, দুঃশাসন এবং নির্যাতনের বিরুদ্ধে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। দেশের মোবাইল সেবাদাতা কোম্পানিগুলো বেশি দামে ইন্টারনেট বিক্রি করে ফুলে ফেপে উঠেছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান। বলেন, গ্রাহকের কাছে উচ্চ দামে ইন্টারনেট বিক্রি করলেও সরকারের আয় বাড়ছে না। টেলিযোগাযোগ নিয়ে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের সংগঠন টিআরএনবি আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। এ সময় মোবাইল অপারেটর প্রতিনিধিরা অভিযোগ করেন, সরকারি নীতিমালা বড় কোম্পানি বান্ধব হওয়ায় তাদের ব্যবসা চ্যালেঞ্জের মুখে। দেশের অর্থনীতিতে টেলিযোগাযোগ খাতের অবদান ৮% বেশি। বছরে রাজস্ব আসে ২ লাখ কোটি টাকার মতো। তবে সরকারি নীতিমালা বিনিয়োগ সহযোগী না হওয়ায় কমছে এ খাতের বিনিয়োগ। প্রতিযোগিতা বৈষম্য থাকায় ক্রমাগত ছোট হয়ে আসছে বাজার। এমন অভিযোগ উঠে এসেছে মঙ্গলবার টিআরএনবি আয়োজিত গোল টেবিল আলোচনায়। মোবাইল অপারেটররা বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলোর উদ্যোগ বাজারে সমতা নিশ্চিত করতে পারছে না। আমাদের এখানে সিরিয়াস একটা প্রিডেটরি প্রাইসিং, যেটা কম্পিটিশনের ভাষায় অনেকটা বলবো একটা অপরাধ। বড় অপারেটর যেটা করছে সেটা হচ্ছে আমাদেরকে বেসিক্যালি আমাদের পুরো মার্কেট গ্র্যাব করে নিবে, বিকজ দে আর সাবসিডাইজিং দি হোল সিম ট্যাক্স। মোবাইল অপারেটরদের সংগঠন এমটবের মহাসচিব বলেন, বিনিয়োগের পরিবেশে স্বচ্ছতা না থাকায় এ খাতে নতুন বিনিয়োগে বিদেশিরা আগ্রহ হারাচ্ছে। আরও বেশি প্লেয়েবল বা আরও বেশি কমফোর্টেবল করতে হয়তো পারি নাই, সেটার কারণে হয়তোবা তারা ইনভেস্টমেন্টে যে স্টল সিচুয়েশনের কথা বলা হচ্ছে সেটা হয়তোবা আমরা এক্সপেরিয়েন্স করছি। প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ব্যবসার চেয়ে সেবার উপর জোর দিয়ে নীতিমালা করা হবে। রেভিনিউ দিচ্ছে না, তাহলে রেভিনিউটা কোথায় চুরি হচ্ছে? গিয়ে দেখলাম যে ওনারা কত কল আনছেন, কোথায় কত কল দিচ্ছেন, সেই অ্যাকাউন্টেবিলিটি নেই, সেই ভিজিবিলিটি নেই। কোনো বিজনেসের স্বার্থে সার্ভিস বাঁচিয়ে রাখা হবে না, সার্ভিসের স্বার্থে বিজনেসকে সাপোর্ট করা হবে। That is what is the stance of BTRC. কোম্পানিগুলোর মধ্যে সমতা নিশ্চিত করতে প্রতিযোগিতা কমিশনের সক্ষমতা বাড়ানোর পরামর্শ উঠে আসে আলোচনায়। সিম ট্যাক্সের কথা বলেছেন, যে সিম ট্যাক্সে কি হচ্ছে? এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে এবার ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা কমিয়ে 104 টাকা নির্ধারণ করল সরকার। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম।
মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই দাম আগামীকাল 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে প্রতিদিন 5 ঘন্টা না, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি স্টেশন।